তার গার্লফ্রেন্ড হোক, তার বউ হোক, তাকে ওই স্ক্রিনশটগুলো পাঠিয়ে দিয়ে বলবো যে আপনার হাজব্যান্ড বা আপনার বয়ফ্রেন্ড আমাকে এই কথা বলছে। ইজ ইট রাইট? ছোটবেলা থেকে আমি নায়িকাই হতে চাইতাম, পাইলটও হতে চাইতাম। মিডিয়াতে সবসময় শুনি যে মিডিয়াতে যাওয়া যাবে না, মিডিয়ার মেয়েরা খারাপ। হিরো আলমের অডিয়েন্স যারা, তাদের দিন শেষে হিরো আলমের কাজই পছন্দ হবে, আমার কাজ আসলে পছন্দ হবে না। আমার মেধাটা আসলে যেদিকে, আমি আমার ক্যারিয়ারটা সেদিকেই বানিয়েছি। গ্ল্যামার ওয়ার্ল্ড এবং সেখানকার মানুষদের নিয়ে আমাদের মধ্যে সবসময় একটা আগ্রহ কাজ করে। সারপ্রাইজিংলি পর্দায় তারা কি করছে তার চেয়ে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় আমাদের আগ্রহ বেশি থাকে, এবং পর্দার পেছনের মানুষগুলো আসলে কেমন সেটাই আমরা জানার চেষ্টা করি আমাদের টকিজে। আজকে যিনি আমাদের সাথে আছেন তিনি আমার জন্য খুবই স্পেশাল, অন্য সবার জন্য স্পেশাল, আমার জন্য স্পেশাল অন্য একটা কারণে। বণিক বার্তা আজকে স্টুডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়ন্তী আছি সাথে, এবং আমার সাথে আজকে আছেন প্রিয়ন্তী। ওয়েলকাম টু আওয়ার স্টুডিও। থ্যাংক ইউ আপু। সাউন্ডস সো উইয়ার্ড। এবং আমি আমার নামটা খুব কম শুনেছি, মানে এই নামের মানুষ খুব কম শুনেছি। তো একটু নাম দিয়েই শুরু করি, যে প্রিয়ন্তী নামের অর্থটা কি জানেন কি না? প্রিয়ন্তী নামের অর্থ হচ্ছে যে সবার চোখে অনেক প্রিয়। আমিও সাধারণত শুনি নাই যে প্রিয়ন্তী নাম বা উর্বি নাম। তো আমি শুনলাম যখন যে আজকে আমাদের অ্যাঙ্কারের নাম প্রিয়ন্তী, আমি খুবই খুশি হয়েছি। আমরা বেসিক্যালি মানে আমাদের প্রোগ্রামে আমরা একটু চেষ্টা করি যে যেই বিষয়গুলো আমরা সচরাচর জানি, কাজ কেমন চলছে, সবাই আপনাকে স্ক্রিনে দেখে, সবাই পছন্দ করে, আমরা একটু চেষ্টা করি যে এটার পেছনের গল্পগুলো একটু জানতে। সো আমি একটা জায়গায় শুনছিলাম যে আপনি বলছিলেন যে ফ্যামিলিতে মনে করা হতো যে আপনি একটু কম ট্যালেন্টেড, সেখান থেকে এই যে পর্দায় একই সাথে এবং পড়াশোনার ক্ষেত্রেও ইউ আর সাকসেসফুল অ্যামেজিংলি। এখন ধরেন ফ্যামিলি মানুষদেরকে এখন কিভাবে আপনি ট্রিট করেন, বা ওদেরকে উত্তরটা কিভাবে দেন, বা আদৌ দেন কিনা? আমাকে মেধাবী কম মনে করা হতো, এটা আসলে অনেক ছোটবেলার কথা। বাবা মার কাছে তো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তারাই মেধাবী। এখন আমার তো পড়তে ভালো লাগতো না, এই জন্য আমি ছিলাম আমার বাকি দুই বোনের চেয়ে কম মেধাবী। কিন্তু আমার কাছে এখন আসলে কাউকে কিছু বলার নাই, কারণ আমার মনে হয় এখনো যদি ওই পড়াশোনার সেক্টরে দেখি আমি সবার চেয়ে অনেক পিছানো, কিন্তু আমার মেধাটা আসলে যেদিকে, আমি আমার ক্যারিয়ারটা সেদিকেই বানিয়েছি। আমরা জানি যে খুবই কঠিন একটা সাবজেক্টে আপনি পড়াশোনা করেছেন, একই সাথে কাজও করেছেন। দুইটা জায়গাকে ব্যালেন্স করা কতটা কঠিন? আইআর কঠিন সাবজেক্ট না, আমার কাছে খুবই মজা লাগতো, কারণ ইতিহাস তো ইতিহাস তো ওরকম মুখস্থ করতে হয় না, পড়লে মনে হয় যে আচ্ছা গল্প পড়ছি। তো আইআর আমার মজা লাগতো, কঠিন সাবজেক্ট লাগতো না। আমি কাজ করা শুরু করেছিলাম থার্ড ইয়ারের পর থেকে, মানে আমার থার্ড ইয়ার শেষ হচ্ছে এরকম টাইমে আমি ইন্ডাস্ট্রিতে আসি। তো আমি ফার্স্ট সেকেন্ড ইয়ার শুধু পড়াশোনা করেছি, থার্ড ইয়ারও পড়াশোনা করেছি। তো আমি লাস্টের দিকে ইন্ডাস্ট্রিতে আসি, কারণ আমার মনে হয়েছে যে ইন্ডাস্ট্রিতে যখন আমার কাজের প্রেশারটা বাড়বে, আমার রেগুলার কাজ হবে, ততদিন আমি আমার পড়াশোনা শেষ করে ফেলবো। আমার পক্ষে প্রতিদিন ইউনিভার্সিটি করে, শুটিং করে, পরীক্ষা দিয়ে শুটিং করে আসলে সম্ভব না। তো আমি পড়াশোনাটা শেষ করেই কাজে ঢুকেছি, কিন্তু আমাকে কখনো বসে থাকতে হয় নাই, কারণ আমার প্রসেসটা ছিল আমার পড়াশোনা শেষ হওয়ার আগে আমি ইন্ডাস্ট্রিতে টুকটাক কাজ করা শুরু করেছি। যখন আমার কাজটা শুরু হয়েছে ততদিন আমার পড়াশোনা শেষ হয়ে গেছে। কিন্তু আমরা এখন অনেক জায়গায় শুনি স্টুডেন্টদের ভেতরে, প্যারেন্টসদের ভেতরেও, যে পড়াশোনার পাশাপাশি যত তাড়াতাড়ি তুমি কোনো একটা কাজ, কোনো একটা স্কিল ডেভেলপ করে ফেলবা তত তোমার জন্য ভালো। ওই জায়গাটাকে আপনি কিভাবে দেখেন? আমরা কোনো বোনই আলহামদুলিল্লাহ পড়াশোনার পরে আসলে একদিনও বসে থাকি নাই। মানে আমাদের অনার্স শেষ হওয়ার আগে আমরা কিছু না কিছু করেছি, যে ফ্যামিলি থেকে আর টাকা নিতে হয় নাই। তো অবশ্যই আমার কাছে মনে হয় যে বাবা মা এত বছর পড়াশোনা করিয়েছে, তো পড়াশোনা শেষ হওয়ার পরে আসলে বসে না থেকে কোনো চাকরি বা কিছু একটা করতে পারলে বেটার হয়। এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে আপনি অনেক বছর ধরে কাজ করছেন। অনেক বছর না, বাট হ্যাঁ হয়ে গেছে, এমন একটা সময় হয়ে গেছে যেখানে আপনি অনেক কিছু অলরেডি দেখে ফেলেছেন। আপনার কি মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রিতে ট্যালেন্ট বা প্রতিভাকে বেশি মূল্যায়ন করা হয়, নাকি যে একটু দেখাতে পারে বেশি তাকে বেশি মূল্যায়ন করা হয়? অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রিতে ট্যালেন্ট, প্রতিভাকে মূল্যায়ন করা হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যারা সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ বা অনেক বেশি ছবি আপলোড করছে বা মানুষের চোখের সামনে থাকে, তাদেরকেও আসলে অনেক কাজ দেওয়া হয়, মূল্যায়ন করা হয়। এখন একটা ইন্ডাস্ট্রিতে, যে কোনো ইন্ডাস্ট্রিতে সবাই তো 5টা নায়িকা থাকলে 5জনই যে আসলে অ্যাক্টিং দিয়ে ট্যালেন্টেড তা হয় না, তাই না? তো দুইটাই করা হয়, কিন্তু অবশ্যই প্রতিভাকে মূল্যায়ন না দিলে তো অনেক ভালো ভালো আর্টিস্ট আমাদের ইন্ডাস্ট্রিতে আছে, তারা হতো না। যে মানুষটা অনেক দিনের একটা স্ট্রাগলের ভেতর দিয়ে যাচ্ছে, শিখছে, প্রপার অ্যাক্টিং শিখে আসছে, থিয়েটার শিখে আসছে, হয়তোবা সে সোশ্যাল মিডিয়ায় বা তার ভিজুয়াল অত বেশি কালারফুল না,
রাদার দেন একটা মানুষ যে ভিজুয়ালি অনেক বেশি সাউন্ড কিন্তু হয়তোবা তার ব্যাকগ্রাউন্ডটা অত বেশি স্ট্রং না, দুজনকে কি একইভাবে একই জায়গাটা দেওয়াটা কি আপনার কাছে জাস্টিফাইড মনে হয় কিনা? এখানে আমার মনে হয় না কোনো ভুল আছে, কারণ থিয়েটারের অ্যাক্টিং আর নাটক সিনেমা আমরা স্ক্রিনে যে অ্যাক্টিং করি এটা একদম ডিফারেন্ট। থিয়েটারের অ্যাক্টিং যারা জানে তারা তো ওয়ান্ডারফুল, মানে থিয়েটারে অ্যাক্টিং করা কিন্তু অনেক কঠিন, আমাদের ক্যামেরার সামনে অ্যাক্টিং করা অনেক সহজ, কারেকশন করার জায়গা থাকে, হ্যাঁ কারেকশন theatre-এ করার জায়গা থাকে থাকে, না। ভুল করলে রিটেক দেওয়ার জায়গা থাকে, কিন্তু থিয়েটারে সেটা থাকে না। কিন্তু থিয়েটারের অ্যাক্টিংটা আবার খুবই ডিফারেন্ট, কারণ অনেক মানুষের সামনে যে করে ওইটা অনেক লাউড হয়, কিন্তু আবার না স্ক্রিনে যদি আমরা অনেক লাউড করি সেটা দেখতে ভালো লাগে না। এখন একটা মানুষ যে থিয়েটার করে নাই কিন্তু সে অ্যাক্টিংটা ভালো করে, সে হয়তো বোঝে যে তার কোথায় কি এক্সপ্রেশনটা দেওয়া উচিত, ইন দ্যাট কেস অ্যাক্টিং ভালো লাগলে স্ক্রিনে থাকতেই পারে সমান। সোশ্যাল মিডিয়ার কথা বলছিলেন যে আপনি কম ব্যবহার করেন, কিন্তু অনেকে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ, অনেক সময় অ্যাক্টিভ থাকতে হয়, আমাদেরকে কাজের জন্য সোশ্যাল মিডিয়াটা রাখতে হয়। মানুষ কেন সোশ্যাল মিডিয়ায় বুলি করে আপনার কি মনে হয়? ধরেন আপনাকে এখন সামনে থেকে যদি একটা মানুষ দেখে, সে কিন্তু দৌড়ে আসবে আপনার সাথে সেলফি তুলতে, কথা বলতে, যে প্রিয়ন্তীকে সামনে থেকে দেখছি, ওই মানুষটাই সোশ্যাল মিডিয়ায় আপনাকে গিয়ে একটা খারাপ কথা বলবে। মানুষ এরকম কেন করে আপনার কি মনে হয়? আমাকে যে মানুষটা জানে, আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে বা আমার নাম দিয়ে আমার ছবি দিয়ে আমি একটা মানুষকে একটা বাজে কমেন্ট করে দিলাম, হ্যাঁ সে কি করবে, সে আমার নামটা পড়বে, সে আমার ছবিটা দেখবে, দেখে বলবে আচ্ছা আমি এটাকে তো চিনি। কিন্তু যে মানুষটাকে আমি চিনি না, সে একটা নাম দিয়ে একটা ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে, অ্যাঞ্জেল নূর এরকম কিছু একটা নাম দিয়ে একটা ছবি দেয়, দিয়ে একটা বাজে কথা বলে, না ওকে আমি চিনি, না ওকে আমি জানি, না আমি ওর নাম জানি, না ওর নামটা রিয়েল, না ওর ছবিটা রিয়েল, কিছুই রিয়েল না। সো লুকিয়ে মানুষ আসলে অনেক কথা বলতে পারে। এই কথাটাই সে যখন আমার সামনে এসে বলবে, ধরো আপু তোমাকে আমি একদম চিনি না, তুমি সোশ্যাল মিডিয়াতে আমাকে একটা বাজে কথা বললা, এই কথাটাই তুমি যখন সামনে এসে বলবা তুমি কিন্তু আর বলতে পারবা না, কারণ সোশ্যাল মিডিয়াতে মানুষ অনেক কিছু করতে পারে কিন্তু সামনাসামনি বলার কাজটা রাখে না। মানে এটা তো আমরা বলছি, আমরা রিয়েলিটিটা জানি, অনেক সময় তারপরও আমাদের মেন্টাল হেলথকে ইমপ্যাক্ট করে। অফকোর্স, কি করব আমরা? অবশ্যই করে, কারণ আমি এমনি সোশ্যাল মিডিয়াতে অনেক কম অ্যাক্টিভ, বা যদি কখনো একটা ছবি দিলাম বা ভিডিও দিলাম, সাধারণত আমার অডিয়েন্স যারা আমাকে কখনো বাজে কথা বলে না, বাট স্টিল সবাই তো আর আমার অডিয়েন্স না, কিছু অডিয়েন্স আছে যারা হচ্ছে পোস্ট পেয়ে আমার অ্যাকাউন্টে ঢুকে আমাকে একটা কমেন্ট করে, এইরকম কিছু বুলি দেখে খুবই কম, বাট স্টিল কিছু জিনিস দেখে আমি নিজে এত ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম, মানে ডিস্টার্ব ছিলাম, যে আমি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ছবি ভিডিও সব দেওয়া বন্ধ করে দিয়েছি, যে কি দরকার, বা আমি ইন্টারভিউগুলোতে যেতাম না বিভিন্ন জায়গায়, কারণ হচ্ছে আমার কাছে মনে হতো ইন্টারভিউ দিব, ওইটা আবার রিলে আসবে, ওখানে মানুষ 10টা কথা বলবে, মানে আমার কাছে মনে হয় একটা বাজে কথা শোনার দরকার কি। তারপর আমি আস্তে আস্তে ভাবলাম যে যাকে আমি চিনি না সে আমাকে একটা বাজে কথা বললো, সেই জন্য আমি এত এফেক্টেড হচ্ছি কেন। তো আমি মাঝখান দিয়ে কি ভেবেছিলাম করব, যে আমাকে কেউ একজন বাজে কথা বললো, যেটা খুবই রেয়ার, বাট স্টিল কেউ একজন বাজে কথা বললো, আমি তাকে স্টক করে তার গার্লফ্রেন্ড হোক তার বউ হোক, তাকে ওই স্ক্রিনশটগুলো পাঠিয়ে দিয়ে বলবো যে আপনার হাজবেন্ড বা আপনার বয়ফ্রেন্ড আমাকে এই কথা বলছে, ইজ ইট রাইট? ইউ শুড ডু ইট। মানে সোশ্যাল মিডিয়া নিয়ে যেহেতু কথা বলছি, আপনার কি মনে হয় যে এই যে আমরা বলছিলাম যে অনেক সময় রিলেভেন্ট থাকার জন্য আমাদেরকে সোশ্যাল মিডিয়া ইউজ করতে হয়, স্ক্রিনে কাজ করার বাইরে, অ্যাক্টরের বাইরে আপনি তো একজন মানুষ, তো এই যে সোশ্যাল মিডিয়াতে আমরা এত বেশি রিলেভেন্ট থাকার জন্য কি আমরা আমাদের নিজেদের প্রাইভেসি নষ্ট করি অনেক সময়, এরকম মনে হয়? অবশ্যই প্রাইভেসি নষ্ট করি, কারণ আমার সোশ্যাল মিডিয়াতে অনেকদিন একটা কোনো পোস্ট নাই, এখন মানুষজন আমাকে বলে উর্বি, ইভেন আমাকে মাঝে মাঝে মানুষ টেক্সট পাঠায় যে আমি কি ঠিক আছি কিনা, আমি কি সুস্থ আছি কিনা, আমার কোনো পোস্ট নাই কেন। তো আমি ছোটবেলা থেকেই আমি অনেক মিশুক চঞ্চল, কিন্তু আমি মানুষ অনেক প্রাইভেট, মানে আমি কোথায় যাচ্ছি, আমি কি খাচ্ছি, আমি সব আসলে সবাইকে জানাতে চাই না। আমাকে যখন বলতে থাকে আমার টিম যে আপু ছবি আপলোড করতে হবে, আপু ভিডিও দিতে হবে, আপু এটা করতে হবে ওইটা করতে হবে, তখন আমার মনে হয় কি আল্লাহ আসলে ছবি দিতে হবে ভিডিও দিতে হবে, তখন আমি একটা ভিডিও করে ফেলি। এখন ভিডিওতে যখন করলাম, ভিডিওতে আমি ধরো আমার বাসার সামনে দাঁড়িয়ে, মানে আমার কোনো একটা রুমে দাঁড়িয়ে আমি কিছু একটা ভিডিও করলাম, ওখানে কমেন্ট আসবে আমার পেছনে কি, আমার ওয়ালে কার ছবি, আমার এটা কিসের মূর্তি, আমার এটা কিসের গাছ, তো এটা তো প্রাইভেসি ইনভেড হয়ে যাচ্ছে আমার। সেটা তো ডেফিনেটলি হচ্ছে, এবং মানে তাহলে কি মানে আমরা আসলে রিলেভেন্সটাকে ইম্পর্টেন্স দিব নাকি প্রাইভেসিকে, এটা তো একটা ডিলেমা অ্যাক্টরদের জন্য। তাহলে কি করব, সোশ্যাল মিডিয়া ইউজ করব না? সোশ্যাল মিডিয়া ইউজ করব, এটা তো আমাদের কাজ একটা। এখন আমরা 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 আমাদের ইন্ডাস্ট্রি বাদ দিই, বিদেশে যে কোনো ইন্ডাস্ট্রিতে সব আর্টিস্টদেরই তো কোনো না কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম আছে যেটাতে সে তার অডিয়েন্সদের সাথে
কানেক্ট করতে পারে, তাই না? তো অবশ্যই আমরা ইউজ করব, অবশ্যই আমরা আমাদের পার্সোনাল ডেইলি লাইফ মানুষের সাথে শেয়ার করব, কিন্তু আমাদের অডিয়েন্সকে বুঝতে হবে যে উনি আর আমি এক না। আমি যদি আলিয়া ভাটকে দেখে বলি ও এটা করলো আমি কেন করলাম না, তাহলে ও খারাপ, এটা তো হলো না। প্রত্যেকটা মানুষের তো নিজস্ব জায়গা থাকে, নিজস্ব পরিচয় থাকে। এখন একটা নায়ক যেটা করতে পারে একটা সাধারণ মানুষ তো সেটা করতে পারে না। এখন এই জন্য নায়ক ও এটা করলো দেখে কি ওকে আমি 10টা প্রশ্ন করতে পারি? এটাই তো লাইফ। এক্স্যাক্টলি, যেহেতু অডিয়েন্সের কথা আসছে শুধু সোশ্যাল মিডিয়ায় না, টেলিভিশনের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে আমরা তো কাজ করি অডিয়েন্সের জন্যই, যা কিছু আমরা করি তাদের জন্য। অডিয়েন্স কতটা ইম্পর্টেন্ট একজন আর্টিস্ট হয়ে ওঠার পেছনে? অডিয়েন্স অনেক ইম্পর্ট্যান্ট, কারণ অডিয়েন্স যদি আমাদেরকে রেকগনাইজ না করে আমরা আসলে কেউ না। আমি অনেক কাজ করলাম কিন্তু বের হলাম রাস্তায় বা আমি কোথাও গেলাম কেউ আমাকে চিনলই না আসলে, তাহলে তো হলো না। তাহলে আমি যে এত পরিশ্রম করলাম, এতগুলো কাজ করলাম, সেটা কোথায় ভ্যালু অ্যাড করলো? অডিয়েন্স অফকোর্স ইম্পর্ট্যান্ট। অডিয়েন্স না থাকলে তো আসলে আমরা আমাদের এই জায়গায় আসতে পারি অডিয়েন্স তো ডেফিনেটলি থাকবে, আপনারও আছে, কিন্তু হিরো আলমের অডিয়েন্স আর আপনার অডিয়েন্স নিশ্চয়ই এক না। না। এক না। সো আপনি যখন কাজ করবেন তখন কি আপনি সবার জন্য কাজ করবেন, নাকি আপনি চিন্তা করবেন যে হিরো আলমের অডিয়েন্স তো আমার অডিয়েন্স না, আমি ওই কাজ করব না, আমি আমার অডিয়েন্সের জন্য কাজ করব? আর্টিস্টের কি এভাবে কাজ করা উচিত, নাকি তার সবার জন্য কাজ করা উচিত? আমি তো আসলে সবার জন্য কাজ করতে চাই। এখন আমি টার্গেট করলাম যে আমি শুধু এই জেনারেশন বা আমি এই সেক্টরের কয়েকটা মানুষকে টার্গেট করছি। হ্যাঁ, তো আরও তো অনেক মানুষ আছে, অনেক ধরনের জেনারেশন আছে, এইজের মানুষ আছে। তো তাদেরকে টার্গেট না করলে কিভাবে হবে? আমি তো চেষ্টা করি যে আমি ম্যাস টার্গেট করি, পুরা বাংলাদেশকে টার্গেট করি। এখন এই পুরা বাংলাদেশকে টার্গেট করতে যে কিছু মানুষ, হিরো আলমের অডিয়েন্স যারা, তাদের দিন শেষে হিরো আলমের কাজই পছন্দ হবে, আমার কাজ আসলে পছন্দ হবে না, কিন্তু আমি সবার জন্যই কাজ করব। জি, এক্স্যাক্টলি। একটু অ্যাক্টিং এর দিকে আসি, যে আমরা জানি আমাদের ইন্ডাস্ট্রিতে, এটা নিয়ে এর আগেও টকিজে আমরা কথা বলেছি যে আমাদের ইন্ডাস্ট্রিতে ওই লাক্সারি নেই যে একটা চরিত্রকে আমরা অনেক দিন ধরে লালন করব, ওরকম লাইফ লিড করে তাকে বুঝে কাজটা করব, ওরকম না, নেই। কিন্তু তারপরও অনেক সময় কিছু কিছু স্ক্রিপ্ট, কিছু কিছু চরিত্র আমাদের কাছে হয়তো আসে যেটা আমাদেরকে খুব টাচ করে, বা অনেক দিন ধরে ওই ধরনের একটা ক্যারেক্টার আমাদের ভেতর থাকে। ওরকম কখনো হয়েছে কিনা? অবশ্যই হয়েছে। এরকম হয়েছে আমি যখন রূপবান করি, কোথায় পালাবে বলো রূপবান, আমার ডেবিউ ফিল্ম ছিল। মেজবাউর রহমান সুমন ওটা ডিরেক্টর ছিল। তো তখন আমি 3 মাস রিহার্সাল করি। আমার এখনো মনে হয় আমি আসলে কখনোই কোনো প্রজেক্ট এখন এই যুগে মানে এই সময়ে এসেও যদি আমার কাছে কোনো সুন্দর গল্প আসে যেখানে আমার অ্যাক্টিং করার জায়গা আছে, ভালো কাজ করার জায়গা আছে, আমি 5 মাস 6 মাস দিতে আসলে আমার গায়ে বাঁধবে না। বা সবসময় তো সবকিছু আসলে টাকার জন্য না। আমি যখন দেখি যে ডিরেক্টরটা অনেক চায় যে কাজটা ভালো হোক, বা ডিরেক্টরটা আমাকে অনেক পুশ করছে, আমাকে বলে উর্বি তুমি নিজেকে এভাবে ডেভেলপ করো, তুমি এভাবে ভাঙো, এটা করো সেটা করো, তখন না আসলে জিনিসটা আর টাকায় থাকে না। তখন জিনিসটা Passion. থাকে যে হ্যাঁ মানে আমার ক্যারেক্টারটাকে, আচ্ছা আমার ডিরেক্টর আমার ক্যারেক্টারটাকে এভাবে দেখছে, তাহলে এই ক্যারেক্টারটাকে এভাবে করি, এখানে আরও কি কি ইনপুট করা যায়, আরও কি কি ওর ভালো খারাপ দিক অ্যাড করা যায়। তো তখন না আসলে ওইটা এখন আমাকে 5 টাকা দিল না 10 টাকা দিল ওইটা থাকে না, তখন মনে হয় ক্যারেক্টারটাকে কীভাবে ডেভেলপ করা যায়। সো ডিরেক্টর যখন পুশ দেয়, আমার কাছে আমারটা মনে হয় যে ডিরেক্টর যখন আমাকে পুশ দেয় বা বলে যে তুমি পারবা, তুমি এটাকে আরও ডেভেলপ করো, তুমি প্র্যাকটিস করো, রিহার্সাল করো, ফোন করে করে খোঁজ নিচ্ছে যে তুমি কি করলে আজকে, আচ্ছা তোমার ক্যারেক্টারটা কত দূর দাঁড়ালো, তো আমি ওইরকম ক্যারেক্টারের জন্য, ওই প্রজেক্টের জন্য 6 মাস 7 মাস দিতে, 1 বছর দিতে আমার গায়ে বাঁধবে বলে আমার মনে হয় না। আমরা অনেক সময় শুনি যে আর্টিস্টদের সাথে সংসার করা যায় না, এদের সংসার হয় না, এদের জীবনে প্রেম টেকে না, এই ধরনের কথা শুনি। আর্টিস্টের জন্য ভালোবাসা কতটা গুরুত্বপূর্ণ, নাকি এরা সবসময় নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকে? আমি তো কখনো নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে পারলাম না। ভালোবাসা আমার কাছে মনে হয় না শুধু আর্টিস্টদের জন্য, প্রত্যেকটা মানুষের জন্যই ভালোবাসা নেসেসারি। কারণ একটা মানুষ যদি জীবনে না থাকে যে আমাকে ভালোবাসে সত্যিকার অর্থে, স্ক্রিনে তো সব নায়কদেরকে আমি ভালোবাসছি, সব নায়করাই আমাকে ভালোবাসছে, কিন্তু রিয়েল লাইফে যদি আসলে একটা মানুষ না থাকে যে আমাকে ভালোবাসে, বা আমি কাউকে যদি ভালো না বাসি, আসল যে অনুভূতিটা, সেই অনুভূতিটাই তো আমি আসলে অনুভব করতে পারলাম না। তো ভালোবাসা তো নেসেসারি। ভালোবাসা থাকলে জীবনে পজিটিভিটি কোনো না কোনোভাবে বের হয়েই যায়। কোনো মানুষের জীবনে যদি কোনো ভালোবাসা না থাকে, কোনো মানে পিস না থাকে, তার জীবনে কিন্তু পজিটিভিটি আসে না। তার মাথায় বল না অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, তার মাথায় থাকে মানে নেগেটিভিটি ঘুরতে থাকে। সো আমি চেষ্টা করি ভালো থাকার, ভালো রাখার, ভালোবাসার। একটা নিজের মন মতো ভালো স্ক্রিপ্ট খুঁজে বের করা বেশি কঠিন, নাকি একটা ঠিকঠাক ভালোবাসার মানুষ খুঁজে বের করা বেশি কঠিন?
এই প্রশ্নটা কিন্তু কঠিন, কারণ দুটাই কঠিন। তবে যদি বলা হয় বেশি কঠিন কোনটা, আমার কাছে মনে হয় নিজের মনের মতো ভালোবাসা মানুষ খুঁজে বের করা কঠিন। কারণ পৃথিবীতে এমন মানুষ নাই যে তার পার্টনার তাকে আসলে 100-তে 100 চিনে, 100-তে 100 বোঝে। মানুষ 25 বছর, 30 বছর, 50 বছর সংসার করে, কিন্তু কেউ কিন্তু কাউকে আসলে পুরোপুরি বোঝে না। এটা আসলে সম্ভবই না। কিন্তু ভালো মানুষ পাওয়া যায়। হয়তো কোনো মানুষ 100-তে 100 বুঝবে না, কিন্তু যতটুকু আন্ডারস্ট্যান্ডিংটা অনেক মানে সময় যতটুকু বুঝবে ওই বোঝাটাই আসলে বুঝতে পারলে হয়। আর স্ক্রিপ্টের যদি কথা বলি, ভালো স্ক্রিপ্ট তো খুঁজে বের করা অনেক কঠিন, কিন্তু কারো যদি ক্যারিয়ারটা মানে একটু বড় হয়, 10-15 বছরের হয়, অ্যাটলিস্ট রেগুলার কাজ করে, ভালো স্ক্রিপ্ট জীবনে কখনো না কখনো মেধা থাকলে চলেই আসবে। স্ক্রিপ্ট রিজেক্ট করতে হয় কিরকম, মানে আমাদের ইন্ডাস্ট্রিতে এখন কি ধরনের গল্প তৈরি হচ্ছে, আপনার কি মনে হয় যে এই ধরনের গল্প আর তৈরি হওয়া উচিত না, একই রকম হয়ে যাচ্ছে, একটু ডিফারেন্ট করা উচিত, এরকম ঘটনা কি ঘটছে কিনা? আচ্ছা, বিশেষ করে মাঝখানে নাটকের ক্ষেত্রে। হ্যাঁ, মাঝখানে হচ্ছিল অনেক, মানে মাঝখানে হচ্ছিল কি সব প্রেমের গল্প, মানে স্ক্রিনে 45 মিনিট শুধু নায়ক আর নায়িকাই, নায়ক আর নায়িকাই, কোনো ফ্যামিলি নাই, কোনো ফ্রেন্ডস নাই, কোনো কিচ্ছু নাই, কিন্তু নায়ক আর নায়িকা 45 মিনিট স্ক্রিনে। তো তখন আমি করলাম কয়েকটা, করার পরে আমি দেখলাম গল্প ঘুরিয়ে ফিরিয়ে একই গল্প, একই নায়ক, একই নায়িকা, সবই একই। তো আমার মনে হয় যে আমি এত রোম্যান্টিক 45 মিনিট শুধু নায়ক নায়িকা এই ধরনের প্রজেক্ট আর করতে চাই না। আমি একটু ফ্যামিলি ড্রামা করতে চাই, যেখানে প্রেম থাকবে, রোম্যান্স থাকবে, ভালোবাসা থাকবে, ড্রামা থাকবে, ইমোশনস থাকবে। শুধু যে নায়ক নায়িকার পরিচয় হলো, প্রেম হলো, মিল হলো বা হলো না, এটাই গল্প না। গল্পতে মা বাবা থাকবে, ফ্রেন্ডস থাকবে, মানে অনেক ধরনের ঘটনা স্টোরি থাকবে। বেসড। হ্যাঁ, আমি এই ধরনের কাজ এখন করতে চাই। হচ্ছে এখন সেই ধরনের কাজ এখন হচ্ছে, আমার কাছে মনে হয় লাস্ট 2-3 মাসে আমাদের অনেক ফ্যামিলি ড্রামা হয়েছে। কারণ এই কোরবানি ঈদে আমার একটা ফ্যামিলি ড্রামা এসেছে, ওয়ারিশ। তো ওখানে অনেক ক্যারেক্টার্স ছিল এবং মানুষ ওয়ারিশ অনেক পছন্দ করেছে। মানে ওয়ারিশ কিন্তু অনেক বড় নাটক, মানে প্রায় 2 ঘন্টার নাটক, পুরো একটা সিনেমার সমান অলমোস্ট। স্টিল 2 ঘন্টার নাটক কিন্তু মানুষ, 1 মাসও হয় নাই ওয়ারিশ রিলিজ হয়েছে, মনে হয় 20 দিন হয়েছে, 10 মিলিয়ন ভিউজ হয়ে গেছে অলরেডি। সো ফ্যামিলি ড্রামা মানুষ দেখবেই। হ্যাঁ, একজন আর্টিস্ট কখন নিজেকে মনে করবে যে আম সাকসেসফুল? যখন সে অনেক বেশি প্রেইজ পাবে মানুষের কাছ থেকে, নাকি যখন সে ভালো কাজ করে ফেলবে অনেকগুলো? ওকে, সবসময় যে সব ভালো কাজ মানুষ এপ্রিসিয়েট করে তা তো না। কোনটাকে সে সাকসেস মনে করবে? ওকে। প্রেজ আসলে এমন একটা জিনিস, যে মানুষটা প্রেজ মানুষ এমনিই করে। এমনি অ্যাজ ইন আমি একটা কাজ করলাম, যে কাজটাতে আমার অ্যাক্টিং ভালো হয় নাই, তারপর আমি কোথায় যাব, আমাকে 5টা মানুষ দেখে বলবে, উর্বি তুমি অনেক ভালো করছো। হ্যাঁ, তো প্রেজ করলে আসলে ভালো অ্যাক্টিং না। আমার কাছে মনে হয় অ্যাক্টিংটা তখন সাকসেসফুল হয় যখন মানুষ আমাকে আমার ওই চরিত্রটার নামে চিনে। তো আমি যখন রূপবান করেছি, মানুষ বলতো রূপবান রূপবান রূপবান, মানে আমাকে রূপবানই ডাকতো। তো ওইটা আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা, আমি তাহলে এই ক্যারেক্টারটা করে সাকসেসফুল। আবার আমি যখন নবনী করেছি, বুক পকেটের গল্পের, তখন আমি রাস্তায় বের হলে মানুষ বলতো নবনী নবনী, মানে আমি তো বুঝতেছি যে আমাকে দেখে বলছে নবনী, তো নবনী নবনী নবনী। তো আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, আমি সাকসেসফুল, কারণ আমাকে আমার নামে ডাকছে না, আমাকে ক্যারেক্টারের নামে ডাকছে। তো আমি তখন মনে হয় যে হ্যাঁ, তাহলে এই আর্টিস্ট এটা সাকসেসফুল। সাকসেস। ওকে, থিংস গেট লিটল বিট হেভি। আমরা একটু একটা ছোট র‍্যাপিড ফায়ার করব, এরপর আমরা আর দু একটা প্রশ্ন জিজ্ঞেস করব। প্রথম প্রশ্নটা হচ্ছে এমন একটা প্রশংসা যেটা একদম মনে লেগে আছে। রূপবানের পর আমার ফার্স্ট ডেবিউ প্রজেক্ট ছিল, আমাদের প্রিমিয়ার হয়েছিল হচ্ছে স্টার সিনেপ্লেক্সে। তো তারপর প্রোগ্রাম শেষে জাহিদ হাসান স্যার আমার মাথায় হাত রেখে বলেছিল যে তুমি জীবনে অনেক বড় হবা, অনেক ভালো অভিনয় করো তুমি। একটা স্বপ্ন যেটা আগে দেখতেন যে মানে এটার জন্য আল ড্রাইভ, কিন্তু এখন আর দেখেন না? টু বি ভেরি অনেস্ট, ছোটবেলা থেকে আমি নায়িকাই হতে চাইতাম, কিন্তু এটার পাশাপাশি যদি এরকম কোনো স্বপ্ন থাকে তাহলে আমি পাইলটও হতে চেতাম। তো ওইটা এখন আর দেখি না। এমন একটা ভয় যেটাকে আপনি কাটিয়ে উঠতে পারেন না? মোটরসাইকেল চালানোর ভয়। আমার শুটিং এ বিভিন্ন কাজে মোটরসাইকেল চালাতে হয়েছে, কিন্তু স্টিল আমার যদি মনে হয় যে আমার কালকে শুটে মোটরসাইকেল চালাতে হবে, আমি চালাতে পারি, কিন্তু আমার সারা ভয় ঘুম হয় না যে আল্লাহ মোটরসাইকেল। ওকে, এমন একটা জিনিস যেটা কখনো টাকা দিয়ে কেনা যায় না? ভালোবাসা, বা হ্যাঁ ভালোবাসা। এমন একটা চরিত্র যেটাতে অভিনয় করার স্বপ্ন দেখেন আপনি? যে কোনো নারী চরিত্র যারা ইতিহাস বদলে দিয়েছে, এমন যে কোনো চরিত্র আমি আসলে করতে চাই। বায়োগ্রাফিক্যাল ফিল্ম? হ্যাঁ, ওকে। এমন একটা প্রশ্ন আমাকে বলে যেটা আপনাকে কেউ এখনো জিজ্ঞেস করেনি, কিন্তু আপনি চান আপনাকে জিজ্ঞেস করুক।
এমন সব প্রশ্নই তো সবাই জিজ্ঞেস করে, জার্নালিস্টরা কি বাদ দেয় কিছু জিজ্ঞেস করতে? ওকে, তাহলে আমি একটা মানে একটু ডিফারেন্ট কোশ্চেন জিজ্ঞেস করি। হুম। ধরেন একদিন কোনো একদিন ধরেন যে এই সব ফেম অ্যান্ড আপনার নাম, সব ধরনের সাকসেস অথবা ব্যর্থতা সবকিছু যদি আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হয়, দিন যে মানুষটা থাকবে সেই মানুষটা কে বলে আপনার মনে হয়, সেই মানুষটা কেমন বলে আপনার মনে হয়? আচ্ছা, সো ফেম, অ্যাক্টিং, ক্যারিয়ার সব। কিছু নাই না। এর বাইরে আমি? ওয়াও, আমার মনে হয় আমি একজন আগ্রহী উৎসুক শিক্ষার্থী, কারণ আমি যাই দেখি আমার মনে হয় এটা কিভাবে হলো, এটা আমার জানা দরকার। এইটা কিছু একটা নতুন ইনস্ট্রুমেন্ট আমার সামনে বাজছে, আমার মনে হলো ও কিভাবে বাজাচ্ছে, আমি পারি না পারি আমার অ্যাটলিস্ট বোঝা দরকার। তো আমি হয়তো শিক্ষার্থী হয়ে যাব যে সবকিছু পড়তে ভালোবাসে, দেখতে ভালোবাসে, জানতে চায়। আর তার বাইরে আমি একজন হাউসওয়াইফ এবং একজন মেয়ে যে তার ফ্যামিলির সাথে সময় কাটাতে অনেক পছন্দ করে। যেহেতু এলোই মেয়ের কথা এবং নারী বিষয়ক কথা এলো, একটু জানি যে আমাদের এখানে আপনিও একটা বিউটি পেজেন্টে পার্টিসিপেট করেছেন। বাইরে আমরা যখন দেখি বিউটি পেজেন্ট এবং সেখান থেকে যারা বেরিয়ে আসে তাদেরকে, এবং আমাদের এখানে যেই ধরনের কম্পিটিশন এখন হয়, একসময় আমরা লাক্স থেকে খুব ভালো ভালো মুখ পেয়েছি, ইদানিং আমরা সেরকম দেখি না। মানে কম্পিটিশনগুলো কেমন একটু মানে আউট অফ ফোকাস হয়ে গেছে। কি মনে হয় যে এটা কেন হলো এরকম? ভালো একটা প্ল্যাটফর্ম ছিল তো, বা ওইটা আউট অফ ফোকাস হোক, নতুন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে না কেন? আমি যখন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ করি তখন ওইটা মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ফার্স্ট, সেকেন্ড বা থার্ড সিজন হবে। হ্যাঁ, থার্ড সিজন। হ্যাঁ, তো তখন না টিম যারা মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বানাচ্ছে সেই টিমটাই এত ডেভেলপ না, এত এডুকেটেড না যে এত বড় একটা জিনিস বানাচ্ছে সেটা নিয়ে তারা অত কিছু জানেই না। বা আমরাও তো, আমাদের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রোগ্রাম হয়েছিল 15 দিনে। একটা মেয়ে যে কখনো স্ক্রিনের সামনেই দাঁড়ায় নাই, সে একটা মিস ওয়ার্ল্ড বাংলাদেশে আসলো, 15 দিনে প্রোগ্রাম শেষ হয়ে গেল। তার পক্ষে কিন্তু কিছু শেখা সম্ভব না। 15 দিনে মানুষ কি শিখবে? কারণ আমাদের ওরকম করে কোনো গ্রুমিং হয় নাই। কিন্তু ওইটার সাথে এখন কম্পেয়ার করলে হবে না। আমি এই যে এবারও তো লাক্স দেখেছি, লাক্স থেকে খুবই ট্যালেন্টেড মেয়েরা বের হয়েছে, অ্যাক্টিং পারে, নাচতে পারে, গান গাইতে পারে, আর কি লাগে? আর বাকি সব তো শিখিয়ে নেওয়া যায়, সবই পারে। তো যেমন আমি লাক্সে দেখলাম যে মেয়েগুলোকে টাইম দিয়েছে, গ্রুমিং করেছে, প্রায় মনে হয় 4-5 মাস ধরে প্রোগ্রাম হয়েছে। একটা মেয়েকে যখন এত বড় বড় মানুষরা এসে অ্যাক্টিং শিখাবে, গ্রুম করবে, 4-5 মাস করে সময় দিবে, তারা তো শিখবেই। আমার কাছে মনে হয় এই টাইমটা যদি দেওয়া হয়, যে কোনো এরকম পেজেন্টে যদি অ্যাটলিস্ট 5-6 মাস সময় দেওয়া হয়, তাহলেই ডেভেলপমেন্ট সম্ভব। 15-20 দিনে আসলে ডেভেলপমেন্ট সম্ভব না। আগে তো আমার সময় তো আসলে টিম নতুন ছিল, আমরাও বুঝে উঠি নাই। এখনকার মেয়েরা অনেক স্মার্ট, টিমরাও অনেক ডেভেলপ, সো ওদের জন্য আই গেস এত কঠিন হবে না। বিউটি পেজেন্ট নিয়ে যে কথাগুলো আমরা চারিদিকে খুব শুনি, যে এখানে অনেক ধরনের ফিক্সিং এর বিষয় থাকে, এগুলোর পেছনে অনেক ব্যাক স্টোরি থাকে, সবকিছু কি মিথ, নাকি আপনার এরকম কোনো কিছু কখনো ফেস করতে হয়েছে? আমি আসলে একদমই জানি না, কারণ আমি যদি ফেস করতাম তাহলে তো আমি মুকুট পরে বের হতাম মনে হয়। তো আমি আসলে এরকম কিছু ফেস করি নাই। এই প্রশ্নটা করতে হবে যারা মুকুট পেয়েছে তাদেরকে। না, এই কারণে অনেক সময় হয় না যে বাবা মারা হয়তো চায় না যে আমাদের মানে এই ধরনের রিউমার্স এর কারণে। আচ্ছা, আমি এখানে একটা কথা বলতে চাই। মিডিয়াতে সবসময় শুনি যে মিডিয়াতে যাওয়া যাবে না, মিডিয়ার মেয়েরা খারাপ, এটা ওইটা সেটা। আমি প্রেজেন্ট করেছি, আমি আলহামদুলিল্লাহ 6 বছর ধরে কাজ করছি। টু বি ভেরি অনেস্ট, আমি ইন্ডাস্ট্রিতে অনেক কিছু দেখেছি, অনেক কিছু শুনেছি, বাট স্টিল আমার কাছে মনে হয় নাই মানে এটা অন্য কোনো সেক্টর থেকে আলাদা কিছু। মানে সব সেক্টরেই ভালো মানুষ আছে, সব সেক্টরেই খারাপ মানুষ আছে। তাহলে আমরা কেন নেগেটিভ, মানে মিডিয়া ইন্ডাস্ট্রিটাকে এত নেগেটিভলি দেখা যায় বেশি, যে এইজন্য চোখের সামনে। এটার পেছনে একটা রিজন আছে। ডিভোর্স কিন্তু অনেক ফ্যামিলিতে হচ্ছে, সেপারেশন অনেক ফ্যামিলিতে হচ্ছে, কিন্তু খারাপ নায়ক নায়িকারা কেন? কারণ এই মানুষগুলো আমাদেরকে চেনে। এখন একটা জায়গায় ডিভোর্স হচ্ছে, তাদেরকে আমরা কেউ চিনি না। আমি বললাম যে আচ্ছা XYZ কামরুলের ডিভোর্স হয়েছে, আমি বললাম এখনই শেষ। কিন্তু এখন আমি যদি বলি আলিয়া ভাটের ডিভোর্স হয়েছে, তখন কিন্তু সবাই বলবে আল্লাহ আলিয়া ভাটের ডিভোর্স হয়েছে। সো এই যে আমাদেরকে চেনে দেখে আসলে আমাদেরকে নিয়ে কথা বেশি হয়, কিন্তু সব সেক্টরই আমার কাছে মনে হয় সেম। কারণ ভালো খারাপ সব সেক্টরেই আছে। আমার ইন্ডাস্ট্রিতে বা আমার ফ্যামিলিতে আমি মিডিয়ার, আমার বাকি 2 বোন তো মিডিয়ার না, কিন্তু যখন গল্প শুনি বুঝি আমার কাছে মনে হয় বা আমাদের সেক্টর তো তাহলে অনেক দিক থেকে অনেক বেটার। তাহলে কিন্তু মানুষ কিন্তু বলে যে আমরা খারাপ, আমার কাছে মনে হয় না। এই জায়গাটা একটু
ভিজুয়ালি হুম। মানুষের সামনে সবসময় হুম। থাকে বলেই হয়তো এই না ধরনের যেমন কথা আমার হয়। মা আমাকে যখন আমি কাজ করতে আসি তখন বলে যে মিডিয়ায় যাবা, মিডিয়া অনেক কঠিন, মিডিয়ার মেয়েরা খারাপ। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, কেন মনে হলো? বলে এদের কারো সংসার টিকে না, আমার মা আচ্ছা। আমাকে বলছেন। তো আমি বললাম ৩-৪ জনের রেফারেন্স দিলাম যারা মিডিয়ার না কিন্তু আমাদের পরিচিত। আমি বললাম ওনাদের তো সংসার টিকে না, ওনারা কি মিডিয়ার? বলেন না। আমি বলছি এটাই মা, অনেকেরই টিকে না কিন্তু দোষ খালি হবে মিডিয়ার, এটা কেন? এক্স্যাক্টলি ওইরকমই হয় আসলে, আমরা নোটিস করি না অনেক হুম। সময়। অ্যাজ আ অ্যাক্টর আপনার আইডলকে, মানে কাকে দেখে ইনফ্লুয়েন্স হয়েছেন, কাকে দেখে শিখেন বা শিখতে চান? ছোটবেলা থেকে তো আমি ইনফ্লুয়েন্স হয়েছি সবসময় আমার বড় মামাকে দেখে, শহীদুজ্জামান সেলিম। সো মানে ওনাকে বা আমার বড় মামি রোজি সিদ্দিকী, ওনাদেরকে আসলে ছোটবেলা থেকে দেখে অনেক ইনফ্লুয়েন্স হয়েছি। তো এর বাইরে আমাকে আর কেউ ইনফ্লুয়েন্স মানে অনেক করেছে বড় হওয়ার পরে মানুষ, কিন্তু ওনারা যেই সময় করেছে সে সময় আর কেউ করতে পারে নাই। একটা শেষ প্রশ্ন হুম। দিয়ে শেষ করি, যেহেতু আমরা জীবন নিয়ে অনেক আলোচনা করছি, জীবন দিয়েই শেষ করি যে আপনার কি মনে হয় জীবনে সবচেয়ে বড় শিক্ষাটা কে দেয়? সেটা কি ভালোবাসা দেয়, ফেইলিয়ার দেয়, নাকি সাকসেস দেয়? কোনটা থেকে মানুষ সবচেয়ে বেশি শেখে? আমার কাছে মনে হয় ফেলিয়ার থেকে মানুষ সবচেয়ে বেশি শেখে, কারণ ফেলিয়ারের অর্থ কি? ব্যর্থতা, রাইট? মানে আনসাকসেসফুল। সো ফেলিয়ারটা যদি হয় তখন আমি বুঝতে পারি যে আমার এই চলার পথে কি কি ভুল ছিল। সো আমি যখন আমার ভুলগুলো বুঝি তখন আমি নেক্সট বার ওইটা করতে যাই আর সেই ভুলটা করি না। সো ভুলটা কিন্তু যখন অনেকে আমি তো নেক্সট বার আর উঠে আসতে পারে না, মানে মনে হয় যে সবকিছু শেষ। জীবনে তো আর সবকিছু শেষ হয়ে যায় না, মানুষের কোথাও শেষ হলে সেখান থেকেই শুরু। সো ওই শুরুটাতে যখন আমরা আবার শুরু করব তখন আমরা ওই ভুলগুলোকে আসলে কারেক্ট করে করে শুরু করলে ওই সাকসেসফুল বা সাকসেস জায়গাটায় যাওয়া সম্ভব। অনেক ধন্যবাদ প্রিয়ন্তী, আমার ডাকতে খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ ফর কামিং। যেহেতু মানে আমরা সবসময় চেষ্টা করি যে এই যে আমাদেরকে নিয়ে এত রিউমার এবং এত ভয় মেয়েদেরকে নিয়ে, যে মেয়েদেরকে এটা করতে দিব না, সেটা করতে দিব না, নতুন যারা ইন্ডাস্ট্রিতে আসছে মেয়েরা, বিশেষ করে নারীরা, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে সেটা বলে আজকে আমরা শেষ করব। যারা আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন কাজ করতে আসছে তাদেরকে আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে মনোযোগ দিয়ে কাজ করো। অভিনয় করতে চাইলে অভিনয়টা শিখো, ভালোদের সাথে কাজ করো, পজিটিভলি আগাও, তাহলে আসলে মেধা থাকলে, মনোযোগ থাকলে কেউ কখনো আটকাতে পারবে না।